কখনো কি মনে হয়েছে যে শেয়ার বাজারের খেলাটা ঠিকঠাক হচ্ছে না? যেন কিছু খেলোয়াড় আগে থেকেই জানে খেলাটা কোন দিকে মোড় নেবে। বাইরে থেকে দেখে মনে হয় সবাই একই নিয়ম মেনে চলছে, কিন্তু পর্দার আড়ালে কেউ হয়তো অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়েই থাকছে। তো আসল প্রশ্নটা হলো কিভাবে এই কারসাজিটা করা হয়। আজকের এই আলোচনায় আমরা অর্থায়নের সেই সব গোপন দিকগুলোই দেখব যা সাধারণত আমাদের চোখের সামনে আসে না। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো। আমরা প্রথমে দেখব স্ক্যামারদের একটা কমন প্যাটার্ন, তারপর জানব কিছু ক্লাসিক প্রতারণার কথা, আর সবশেষে আলোচনা করব কিভাবে এই সব লক্ষণ চিনে নিজেকে সুরক্ষিত রাখা যায়। আসুন শুরু করা যাক। দেখুন, বাজারের স্ক্যামগুলো বাইরে থেকে দেখতে যতই জটিল বা জামশলাবাতি লাগুক না কেন, সবগুলোর ভেতরে কিন্তু একটা খুব সাধারণ প্যাটার্ন কাজ করে। আর এই প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। ব্যাপারটা খুবই সোজা কিন্তু মারাত্মক কার্যকর। প্রথম ধাপে এমন একটা গল্প ফাঁদা হয় যে রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ চলে এসেছে। একে বলে হাইপ তৈরি করা। এরপর কোনোভাবে তথ্য বা শেয়ারের সাপ্লাই নিয়ন্ত্রণ করে দামটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে তোলা হয়। আর শেষ ধাপে যখন সাধারণ বিনিয়োগকারীরা লোভে পড়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তখনই ভেতরের লোকেরা তাদের সব শেয়ার সর্বোচ্চ দামে বিক্রি করে দিয়ে বিশাল লাভ নিয়ে কেটে পড়ে। এই 3 ধাপের খেলার সবচেয়ে বড় উদাহরণ কে জানেন? জর্ডান বেলফোর্ট। হ্যাঁ, সেই দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। তার গল্পটা শুনলেই বোঝা যাবে এই কৌশলটা বাস্তবে কিভাবে কাজ করে। ভাবুন একবার, বেলফোর্টের দল প্রথমে একদম সস্তায় কিছু অখ্যাত কোম্পানির শেয়ার কিনে নিত। তারপর তার ব্রোকাররা সাধারণ মানুষদের ফোন করে এমনভাবে বোঝাতো যে এই শেয়ার না কিনলে বিরাট ভুল হয়ে যাবে। এই হাইপের কারণে সবাই যখন কেনা শুরু করত, শেয়ারের দাম আকাশে উঠে যেত। আর ঠিক সেই সুযোগে বেলফোর্টের দল তাদের সব শেয়ার বিক্রি করে দিত। ফলাফল, দাম হুড়মুড়িয়ে পড়ে যেত আর সাধারণ বিনিয়োগকারীরা সব হারাতো। আর ভাববেন না যে এই খেলাটা ৯০-এর দশকেই শেষ হয়ে গেছে। একদমই না, শুধু প্ল্যাটফর্মটা বদলে গেছে। এখন ডিসকর্ড সার্ভার বা টেলিগ্রাম গ্রুপে কিছু প্রভাবশালী লোক হুট করে কোনো একটা মিম কয়েন বা স্টক নিয়ে তুমুল আলোচনা শুরু করে। নতুনরা ভাবে এটাই সুযোগ, তারা কিনতে শুরু করে, দাম বাড়ে, আর ঠিক তখনই ওই প্রভাবশালীরা তাদের কয়েন বা স্টক বিক্রি করে দিয়ে হাওয়া হয়ে যায়। নাম আলাদা, কিন্তু কৌশলটা সেই একই, পাম্প অ্যান্ড ডাম্প। পাম্প অ্যান্ড ডাম্প তো গেল, এবার আসা যাক আরেকটা ভয়ঙ্কর কৌশলে। এখানে অস্ত্রটা হলো গোপন তথ্য। এই কৌশলের নাম ইনসাইডার ট্রেডিং, যা পুরো বাজারটাকে একপেশে একটা খেলায় পরিণত করে। এই কথাটা কিন্তু অসাধারণ। ভাবুন তো, পরীক্ষার প্রশ্ন যদি 1 সপ্তাহ আগেই হাতে চলে আসে, তাহলে ফেল করার কোনো সুযোগ আছে? ইনসাইডার ট্রেডিং ঠিক এমনই একটা ব্যাপার। যখন কেউ এমন কোনো তথ্য জানে যা আর কেউ জানে না, তখন লাভ করাটা তার জন্য প্রায় নিশ্চিত। এর একটা ক্লাসিক উদাহরণ হলো ইভান বোয়েস্কির কেলেঙ্কারি। তিনি কোনোভাবেই আগেই খবর পেয়ে গিয়েছিলেন যে নেসলে কার্নেশন নামে কোম্পানিটি কিনে নিতে যাচ্ছে। তো সাধারণ মানুষ যখন কার্নেশনের স্টক $60 থেকে $70 কিনছিল, বোয়েস্কি তখন ওই গোপন খবরের উপর ভরসা করে প্রচুর পরিমাণে স্টক কিনছিলেন, কারণ তিনি জানতেন চুক্তিটা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দাম $80 ছাড়িয়ে যাবে। আর এই একটা চালের ফল কি হলো? শুধু কার্নেশনের ডিল থেকে বোয়েস্কি কামিয়েছিলেন $28 মিলিয়ন। ভাবা যায় এই ধরনের প্রতারণার কিউমোটা কতটা বিশাল হতে পারে। এখান থেকেই একটা বিতর্ক শুরু হয়। আচ্ছা, প্রভাবশালী রাজনীতিবিদদের কাছে কি এমন কোনো তথ্য থাকে যা তাদের শেয়ার বাজারে বাড়তি সুবিধা দেয়? যেমন ধরুন, কোনো নতুন আইন বা বড় কোনো সরকারি প্রজেক্টের খবর তো তারা সাধারণ মানুষের অনেক আগেই পেয়ে যান। এই সন্দেহের কারণেই অনলাইনে এমন অনেক গ্রুপ তৈরি হয়েছে যেখানে বিনিয়োগকারীরা নির্দিষ্ট কিছু রাজনীতিবিদদের শেয়ার কেনা বেচার ওপর নজর রাখে বাজারের গতিবিধি বোঝার জন্য। এতক্ষণ তো আমরা কথা বললাম ব্যক্তি বা গোষ্ঠীর প্রতারণা নিয়ে, কিন্তু কি হবে যখন কোনো একজন নয় বরং পুরো সিস্টেমটাই একটা ফাঁদ হয়ে দাঁড়ায়? 2008 সালের আর্থিক সংকট ছিল ঠিক এমনই একটা ঘটনা যা আসলে একটা বাজারজোড়া স্ক্যামের মতো কাজ করেছিল। ব্যাপারটাকে সহজ করে বলি, ধরুন ওয়াল স্ট্রিট হাজার হাজার বাড়ির লোন, ভালো খারাপ মাঝারি সব মিলিয়ে একটা ঝুড়িতে ভরল। এই ঝুড়িটারই একটা গালভরা নাম দেওয়া হলো সিরিও, অনেকটা একটা ফলের ঝুড়ির মতো, যেখানে ভালো ফলের সঙ্গে কিছু পচা ফলও মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। ওয়াল স্ট্রিট এরপরে ঝুড়িগুলোর ওপর বাজি ধরার জন্য আর একটা জিনিস বানালো,
ক্রেডিট ডিফল্ট সোয়াপ বা সিডিএস। প্রথমে এটা ছিল এক ধরনের ইন্স্যুরেন্সের মতো, কিন্তু দেখতে দেখতে পুরো বাড়ির বাজারটাকেই এটা একটা বিশাল ক্যাসিনোতে পরিণত করে ফেলল, যেখানে যে কেউ বাড়ির মালিকদের লোন শোধ করতে না পারার ওপর বাজি ধরতে পারত। তাহলে দেখুন কিভাবে একটা ছোট ঝুঁকিপূর্ণ লোন পুরো বিশ্বকে বিপদে ফেলে দিল। প্রথমে একটা স্থানীয় ব্যাংক সেই লোনটা দিল, তারপর ঝুঁকি এড়াতে সেটা ওয়াল স্ট্রিটের কাছে বিক্রি করে দিল। ওয়াল স্ট্রিট হাজারটা এমন লোন মিলিয়ে একটা সিডিও বানালো, আর রেটিং এজেন্সিগুলো সেটাকে একদম নিরাপদ বলে একটা ছাপটা দিয়ে দিল। আর তারপর সারা বিশ্বের বিনিয়োগকারীরা সেই নিরাপদ প্যাকেজটা কিনে নিল, আর অজান্তেই সেই ঝুঁকিটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। এত কিছু শোনার পর মনে হতেই পারে, তাহলে বাঁচার উপায় কি? হ্যাঁ, উপায় আছে। স্ক্যাম চলবে, কিন্তু এর প্যাটার্নগুলো জানা থাকলে নিজেকে